সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এর প্রাথমিক পর্যায়ে যে 10টি নিয়ম আপনাকে জানতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়। এই 2024 সাল পর্যন্ত মোট 18টি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়েছে। প্রতি বছর একটি করে সার্কুলার প্রকাশের জন্য এনটিআরসি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের যে নীতিমালা রয়েছে সেখানে বলা রয়েছে। এবং 2015 সাল থেকে শিক্ষক নিবন্ধন বা শিক্ষক নিবন্ধনধারীদের জন্য সরকারের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তির আয়োজন করা হয়েছে, যাকে বলা হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি। এ পর্যন্ত 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 5টি গণবিজ্ঞপ্তি অনুষ্ঠিত হয়। এই 5টি গণবিজ্ঞপ্তিতে 1,68,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, ট্রেড ইন্সট্রাক্টর ও প্রভাষক হিসেবে অ্যাপ্লিক্যান্ট প্রার্থীরা কর্মরত আছেন। এবং 2025 সালে যে কোনো সময় শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন পাসধারীরা আবেদন করতে পারবে। এই 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন ছাড়া 16তম শিক্ষক নিবন্ধনধারী পাসধারীরা আবেদন করতে পারবে না, কারণ শিক্ষক নিবন্ধন সনদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদের বয়স হলো 3 বছর, অর্থাৎ 3 বছরের মধ্যে আপনাকে শিক্ষক হতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয়ে আসি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ প্রাথমিক পর্যায়ে যে 10টি বিষয় আপনাকে জানতে হবে। তো যাই হোক, সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হলো সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে। অর্থাৎ আপনি যে বিষয়ে পাশ করেছেন, যেমন ধরেন আপনি কম্পিউটার ডেমনস্ট্রেটর পদে পাশ করেছেন, যে পদটা এটা, কিন্তু প্রতিষ্ঠানের ধরন দিচ্ছেন এসএসসি ভোকেশনাল, যে এখানে যেহেতু কম্পিউটার ও তথ্য প্রযুক্তি আছে তো আমি সেখানে আবেদন করে দিলাম। আসলে তো আপনি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ট্রেড ইন্সট্রাক্টর কিংবা সহকারী শিক্ষক হিসেবে আপনি নিবন্ধন দেন নাই, তো আপনি দিয়েছেন কি হিসেবে? কম্পিউটার ডেমনস্ট্রেটর পদ হিসেবে, যেটি 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত স্কুল বা মাদ্রাসাতে আছে, তো আপনি সেখানেই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সহকারী শিক্ষক আইসিটি কিংবা ট্রেড ইন্সট্রাক্টর আইসিটি হিসেবে আবেদন করতে পারবেন না। যদি বলেন যে আমি তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী কিংবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী, তাহলে সেক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে, এটি হলো সর্বপ্রথম শর্ত। 2 নম্বর হলো জাতীয় মেধা তালিকা সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আপনারা যে পরীক্ষাগুলো দিচ্ছেন, অর্থাৎ 18তম শিক্ষক বা 17তম শিক্ষক নিবন্ধন শেষ হওয়ার পরে একটি 2005 সাল থেকে যেমন শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় এবং তখন থেকে একটি জাতীয় মেধা তালিকা করা হয়। অর্থাৎ সারা বাংলাদেশের মানুষ যত পরীক্ষা দিবে, কে 1 সিরিয়ালে, কে 2 সিরিয়ালে, কে 3 সিরিয়ালে, এরকম একটি জাতীয় মেধা তালিকা দেওয়া হয়। তো যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন বা দিবেন বা 19তম দিবেন, তাদেরও এইরকম প্রতি বছর একটি করে মেধা তালিকা হবে। আর এই মেধা তালিকা দেখার জন্য আপনার ngi.teletalk.com.bd-তে গেলেই আপনার ভাইবা শেষ হওয়ার 1 মাস পরে জাতীয় মেধা তালিকা যুক্ত করা হবে আপনাদেরকে। যে কোনো শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের মধ্যে জাতীয় মেধা তালিকা প্রকাশিত হয়। আর এটি দেখার জন্য www.ngi.teletalk.com.bd-তে যেতে হবে। তারপরে বলা হয়েছে এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ আপনি একটি প্রতিষ্ঠানে আবেদন করলে অবশ্যই সেটি এমপিও নীতিমালায় থাকতে হবে। যেমন একটি প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আপনার শারীরিক শিক্ষা দিয়ে দিছে, কিন্তু আসলে ওই প্রতিষ্ঠান শারীরিক শিক্ষা পাওয়ার যোগ্য নয়। যেমন সংযুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো এসএসসি ভোকেশনাল শাখায় শারীরিক শিক্ষা চাহিদা দিতে পারবে না, কারণ সেখানে জেনারেলেই শারীরিক শিক্ষা পদ রয়েছে। তো সেই হিসেবে তারা দিতে পারে। তারা যদি দেয় তাহলে সেখানে আপনি হয়তো পদ এমপিও পাবেন, যাওয়ার পরে এমপিও নীতিমালা 2021 অনুযায়ী এবং ভোকেশনাল নীতিমালা 2018 এবং মাদ্রাসা নীতিমালা 18-19 অনুযায়ী আপনি ওই প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হতে পারবেন না। অর্থাৎ আপনার এই নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল বলে গণ্য হবে। তারপরে বয়স 35-এর কম হতে হবে। অর্থাৎ আপনি যখন শিক্ষক নিবন্ধন সার্কুলার আবেদন করবেন তখন আপনার বয়স 35 দিনের 1 দিন হলেও কম থাকতে হবে। অর্থাৎ 35 বছরের উপরে থাকা যাবে না। ওইখানে একটি তারিখ দিয়ে দিবে, এত তারিখ অনুযায়ী আপনার শিক্ষক নিবন্ধন সনদের বয়স হতে হবে 35।
তো ওইখান থেকে আপনি বিয়োগ দিয়ে যদি দেখেন যে 35 বছর একদিন, তাহলে আর আপনার আবেদন করার সুযোগ নেই। পুরোপুরি 35 বছর থাকলেও আবেদন করতে পারবেন, বা একদিন কম থাকলেও আবেদন করতে পারবেন। কাম্য শিক্ষার্থী সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আপনি একটি প্রতিষ্ঠানে যখন কোনো একটি বিষয়ে ঢুকলেন, যেমন আমি ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে এসএসসি ভোকেশনাল শাখায় ঢুকেছি। তো আমার ট্রেড হলো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক বা ড্রেস মেকিং, যেটা টেক্সটাইল নামে পরিচিত। তাহলে এই ট্রেডে আমাকে নবম দশম শ্রেণীর যে এমপিও নীতিমালা, সেখানে বলা আছে যে এই ট্রেডে 15 জন শিক্ষার্থী ভর্তি করাইতে হবে এবং শতকরা 40% পাস থাকতে হবে এবং 3 বছর এই ধারা অব্যাহত থাকতে হবে। তাহলে আমার এমপিওভুক্ত হতে পারবো বা বেতনভুক্ত হতে পারবো। বেতনভুক্ত হওয়ার পরে যদি স্টুডেন্ট সংখ্যা কমে যায় তাহলে কোনো সমস্যা নেই। তারপরে স্কুল কলেজের দুটি সনদ থাকলে দুটিতে আবেদন করা যাবে, তবে স্কুল কলেজ দুটি সনদ থাকলে দুটিতে আবেদন করা যাবে, তবে স্কুল এবং কলেজ দুটি আলাদা করে, যদিও গণবিজ্ঞপ্তিতে বলা ছিল যে কোনো একটিতে সুপারিশ করবে, পরবর্তীতে সেটি ঝামেলার কারণে স্কুল কলেজ দুটিতেই সুপারিশ করবে। তবে আপনি স্কুল কলেজ দুটিতেই যে কোনো একটিতে আপনি মানে যোগদান করতে পারবেন, আরেকটি নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি যোগদান না করার কারণে ওই পদটি বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনি স্কুল কলেজ যে কোনো একটিতে যোগদান করতে পারেন। এক্ষেত্রে আরেকটি বিষয় বলে দিই, যেমন আপনি 17তম শিক্ষক নিবন্ধনের পাসধারী সহকারী শিক্ষক বাংলা, আবার 18তম শিক্ষক নিবন্ধনের সহকারী শিক্ষক বাংলা পদে কিংবা অন্যান্য পদে এরকম পাস করেছেন। তো আপনি কী করলেন, একটি চালাকি করলেন যে আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ ওই 17তম দেও একটা আবেদন করলাম, ওই আলাদা 40টা প্রতিষ্ঠান, আবার 18তম শিক্ষক নিবন্ধন সনদ দেও আবার আবেদন করলাম 40টা প্রতিষ্ঠান, তাহলে আমার 80টা প্রতিষ্ঠানের যে কোনো একটি প্রতিষ্ঠান নেব। এই ধরনের কাজ যদি কেউ করেন তাহলে তার নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে এবং এটি কিন্তু অনলাইন সফটওয়্যারে ধরা পড়বে, আপনি কিন্তু নিয়োগ পাবেন না। তাই এই ভুলগুলো কেউ করবে না। অর্থাৎ একটি নিবন্ধন সনদ দিয়ে আপনাকে আবেদন করতে হবে, সেটি স্কুল পর্যায়ে যদি একটা থাকে একটা, কলেজ পর্যায়ে যদি আলাদা থাকে তাহলে আলাদা। অর্থাৎ স্কুল কলেজ দুটি আলাদা সনদ থাকলে তাহলে আপনি দুটি আলাদা শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আর অনলাইন আবেদন ফি 1000 টাকার চার্জ, যেটা টেলিটকে দিতে হবে। যখনই টেলিটকে দিবেন, দেওয়ার পরই আপনার এই চার্জটা পেইড হয়েছে কিনা অনলাইনে দেখে নিতে হবে। পেইড অনেক সময় আছে, দেখা যায় যে আপনার চার্জ কাটছে কিন্তু পেইড হয় নাই, মানে ওই চার্জটা দেখায় নাই। অনলাইনে যদি চার্জ না দেখায় সে পর্যন্ত সেটি পেইড বা গ্রহণযোগ্য না। মানে অনলাইনে অবশ্যই পেইড, মানে আপনার যে 1000 টাকা ফি দিয়েছেন, ফিটা পেইড এবং আনপেইড লেখা আছে অপশনে। যেখানে পেইড যদি লেখা থাকে তাহলে আপনি ওই 1000 টাকা যে টেলিটক বাংলাদেশ লিমিটকে দিয়েছেন এনটিআরসির মারফত থেকে, ওই টাকাটা ওইখানে যুক্ত হয়েছে। তো এটা যদি যুক্ত না হয় তাহলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে যে শারীরিক শিক্ষার শিক্ষক রয়েছেন, সেখানে অবশ্যই মহিলা প্রার্থী আবেদন করবে, কোনো পুরুষ প্রার্থী আবেদন করবে না। কিন্তু যখন আপনি অনলাইনে আবেদন করতে যাবেন, সেখানে দেখবেন বলা কোনো গার্লস স্কুল হলেই সেখানে বয়েজ অ্যান্ড মানে মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারে। তখন সেই ক্ষেত্রে আপনি যদি গিয়ে দেখেন যে না, এনে তো পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারে, তো আপনি আবেদন করলেন, সিলেক্ট হবেন। যাই যদি দেন যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানটি পুরাটাই শুধু মেয়েরা, মানে গার্লস স্কুল বা গার্লস মাদ্রাসা, তবে সেক্ষেত্রে আপনি কিন্তু আর এমপিওভুক্ত হতে পারবেন না। এটা স্বয়ং ডিজি মহোদয় এমপিওভুক্ত দিতে পারবেন না। এটি আমরা এমপিও নীতিমালাতে সুস্পষ্ট লঙ্ঘন। অর্থাৎ আপনি যেখানে ছেলে মেয়ে উভয়ই রয়েছে অথবা ছেলে রয়েছে, সেখানে আপনি শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন। ফিমেল কোটায় শুধু নারীরা আবেদন করতে পারবে। 10 নম্বর যে বিষয়, ফিমেল কোটায় নারীরা আবেদন করতে পারে। এক্ষেত্রে আপনি চালাকি করে যদি ফিমেল কোটায় পুরুষ হিসেবে আপনি আবেদন করেন, আপনি সুপারিশপ্রাপ্ত হবেন, তবে এমপিও আবেদন হবে না। অর্থাৎ এমপিওর সময় একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার সকল তথ্যগুলো জানা হয়। তাই এমপিও আবেদনের সময় 3 ধাপ, অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, আঞ্চলিক কার্যালয় এবং সর্বশেষ ঢাকা, অর্থাৎ 3-4 ধাপে যে কোনো এক ধাপে গিয়ে আপনি মানে এই বিষয়গুলো ধরা পড়ে যাবেন। তাই যেখানে শুধু ফিমেল কোটা লেখা আছে সেখানে নারীরা ছাড়া আর কেউ আবেদন করবে না। তবে মেল অ্যান্ড ফিমেল যেগুলোতে রয়েছে সেইগুলোতে, অর্থাৎ নারী প্রার্থী যারা রয়েছে তারা সেই 48,000 বা 50,000 বা 70,000 পদ থাকলে ওই 70,000 পদেই আবেদন করতে পারবে। অর্থাৎ মেল অ্যান্ড ফিমেল উভয়তে আবেদন করতে পারবে এবং ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর এবং সবাই উভয়ের জন্য বয়স হলো 35 বছর পর্যন্ত এবং সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। এ হলো আমাদের কি বলছে, এই হলো আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ প্রাথমিক পর্যায়ে যে 10টি বিষয়
10টি নিয়ম আপনাকে জানতে হবে, এই সম্বন্ধে আলোকপাত করলাম। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেই বিষয়টি অবশ্যই জানাবেন। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কিত বাংলাদেশের, আমি মনে করি যে বাংলাদেশের প্রথম সারির যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলোর মতো করে আমরাও চাচ্ছি যে সঠিক তথ্যটি আপনাদের মাঝে উপস্থিত করতে। তবে অনেক বইফুট সংগঠন আমাদের তথ্যগুলো নিয়ে আবার তারা ভিডিও করে থাম্বনেল দিয়ে এমন একটি আকর্ষণীয় করে, যার কারণে দেখা যায় অনেক তথ্যে গোলমাল বেজে, মানে তারা কিছু তথ্য ভুল দেয়, দেওয়ার পরে আমাদের ওইখানে এসে তারা ভুলভাল তথ্যগুলো নিয়ে আমাদের সাথে একটি মানে অনেক প্রার্থী আছে আমাদের সাথে অনেক কথা বলতে চায়, কিন্তু আসলে আমাদের ওই ধরনের সময়টা নাই। কারণ ক্লাস, পরিবারের সময় এবং পাশাপাশি ইউটিউবিং করতে গেলে আসলে বাইরে অতটা সময় পাওয়া যায় না। এর পাশাপাশি প্রাইভেটও ব্যবস্থা আছে। তো যাই হোক, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এর প্রাথমিক পর্যায়ে আপনাকে 10টি নিয়মের যে বিষয়টি দিলাম, এই বিষয়টি অবশ্যই 10টি নিয়ম আপনাকে মেনেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করতে হবে। এর একটি প্রত্যয় বা ব্যত্যয় হলে তাহলে আপনি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইনে যে আবেদন সেটি ত্রুটিপূর্ণ আবেদন বলে গণ্য হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।